আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। দেশের শীর্ষ ঋণ খেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা তৈরির প্রক্রিয়া চলছে, আর রাষ্ট্রায়ত্ত ৫৬টি প্রতিষ্ঠানের কাছে সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর পাওনা ৫১,০০০ কোটি টাকার বেশি বলে সংসদ অধিবেশনে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। অন্যদিকে প্রস্তাবিত বাজেট মূল্যস্ফীতি কমাতে কার্যকর নয় বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য রাশেদ খান মেনন ও সৈয়দ সায়েদুল হক সুমন। আরও জানাচ্ছেন মাহিন আরাফাত। সংসদে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, দেশের শীর্ষ ঋণ খেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা তৈরির প্রক্রিয়া চলছে। রাষ্ট্রায়ত্ত ৫৬টি প্রতিষ্ঠানের কাছে সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর পাওনা ৫১,০০০ কোটি টাকার বেশি। মাননীয় স্পিকার, ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদের লিখিত প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকরা গত ১০ মাসে তাদের আয় থেকে $১৩০ মিলিয়ন বা প্রায় ১,০৬০ কোটি টাকা নিজ নিজ দেশে নিয়ে গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি $৫০ মিলিয়ন বা ৫৮৫ কোটি টাকা নিয়ে গেছেন ভারতীয় নাগরিকেরা। নদী খননের মাধ্যমে অন্যদিকে প্রস্তাবিত বাজেট মূল্যস্ফীতি কমাতে কার্যকর নয় বলে মন্তব্য করেছেন সাংসদ রাশেদ খান মেনন। সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, মূল্যস্ফীতির সবচেয়ে বেশি প্রভাব পড়ছে মধ্যবিত্তের জীবনে। আমাদের মাননীয় অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রীর পুরনো পথেই হেঁটেছেন। স্পিকার, বাজেটে মূল্যস্ফীতি সম্পর্কে বৈশ্বিক সংকটের কথা বলা হয়েছে, কিন্তু এই একই বৈশ্বিক পরিস্থিতিতে শ্রীলঙ্কা ও ভারত সেই মূল্যস্ফীতি কমিয়ে এনেছে কি, এবং বাংলাদেশ সেটা পারেনি। মূল্যস্ফীতির অভিঘাত সাধারণ মানুষকে বহন করতে হয়। টাকার দাম কমে যাচ্ছে, কমে গিয়ে ৯.৫% হয়েছে এই গত ২০ মাস ধরে। আপনাদের কাছে তো মাত্র একটা সংখ্যা ৯.৫%, কিন্তু ফিক্সড ইনকাম যারা করে, যারা নির্দিষ্ট বেতনে চলে, তারা জানে যে মুদ্রাস্ফীতি এই পর্যায়ে ৯.৫% দিয়ে সংসার চালানো কতটা কঠিন। এটা একটা বড় চ্যালেঞ্জ। মাননীয় স্পিকার স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়। মাহিন আরাফাত, আরটিভি। এনবিআরের সদ্য সাবেক সদস্য মতিউর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। সঙ্গে প্রথম স্ত্রী ও সন্তানও নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। পুলিশ প্রধান জানিয়েছেন, আদালতের আদেশ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সময় নিয়েও সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের মতো দুদকের ডাকে সাড়া দেননি স্ত্রী ও ২ মেয়ে। নতুন করে সময় আবেদনও করেননি তারা। তবে বেনজিরের মতো গত বৃহস্পতিবার কমিশনকে একটি চিঠি দিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন। খান আলামিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রী জিসান মির্জা, ২ মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজির দুদকের ডাকে সাড়া দেননি। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাদের সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে ডাকা হয়েছিল। গত রোববার বেনজির আহমেদকেও দুদকে ডাকা হয়েছিল, কিন্তু তিনিও হাজির হননি। অথচ তারা আগেও একবার সময় নিয়েছেন দুদকে হাজির হয়ে তদন্ত কর্মকর্তার মুখোমুখি হতে। দুদক সচিব জানান, বেনজির পরিবারের সদস্যরা নতুন করে কোনো সময় আবেদন করেননি। তবে বেনজির আহমেদ গত বৃহস্পতিবার যে চিঠি দিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন, সেই চিঠির সাথে তার পরিবারের সদস্যরাও ব্যাখ্যা দিয়েছেন। লিখিত দিয়ে বক্তব্য দিয়েছেন, যেখানে তাদের অবস্থান তার বর্ণনা করা হয়েছে। জনাব বেনজির আহমেদের আবেদনের সাথেই একসাথেই আমাদের কার্যালয়ে গত বৃহস্পতিবার জমা দেওয়া হয়েছে। আমাদের অনুসন্ধানকারী টিম এই আবেদনের বিষয় কিংবা আমাদের দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭ অনুযায়ী তারা প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছেন। বেনজির মতিউরদের মতো সরকারের বড় বড় সাবেক বর্তমান কর্মকর্তাদের দুর্নীতি তদন্তে কোনো চাপ অনুভব করছে না বলে জানান দুদক সচিব। দুর্নীতি দমন কমিশন আপনারা জানেন একটি স্বাধীন প্রতিষ্ঠান। এখানে কোনো দিক থেকে কোনো চাপ আসছে না। আইনি যে দুটো আইন এবং বিধিমালার কথা আমি উল্লেখ করেছি, এই আইন এবং আরও সংশ্লিষ্ট আমাদের আইন রয়েছে, সেগুলোর আলোকেই আইনি প্রক্রিয়া কার্যক্রম চলছে।
এদিকে সম্প্রতি আলোচনায় আসে এনবিআরের সদ্য সাবেক সদস্য মতিউর রহমান, তার প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক লায়লা কানিজ এবং ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশামস জগদুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন থেকে গতকালকে বিকেলেই একটি টিম গঠন করা হয়েছিল তার এই সমস্ত অভিযোগের অনুসন্ধান করার জন্য, এবং সেই টিম আজকে সকাল থেকে কাজ শুরু করেছে। এবং কাজ শুরুর প্রথম অ্যাকশনটাই ছিল এটা, এই 3 জনের বিদেশ গমনে যাওয়ার নিষেধাজ্ঞার অনুমতি আমরা চেয়েছি এবং বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করেছেন। দুর্নীতির অভিযোগ ওঠা ব্যক্তিদের বিদেশ যাত্রা নিষেধাজ্ঞার বিষয়ে নির্দেশনা পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ মহাপরিদর্শক। আইনানুগ প্রক্রিয়ায় যখন আমাদেরকে আমরা যে কাউকেই যে কোনো সময় স্টপ করতে পারি না, এটা একটা আইনানুগ প্রক্রিয়া। আইনানুগ প্রক্রিয়ায় যখন যেটা করা হয় এটার যে রিকোয়ারমেন্ট আছে সেই অনুযায়ী আমরা দায়িত্ব পালন করি। তিনি বলেন, পুলিশ চাইলে যে কাউকে যে কোনো সময় বাধা দিতে পারে না, এজন্য আইনানুগ প্রক্রিয়ায় যেতে হয়। খান আলামিন, RTV, ঢাকা। ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার ব্যক্তিগত তথ্য ফাঁসের ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, জিসানুল হকের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সরকারি চাকরি আইন ও সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 8 থেকে 11 জুলাইয়ের মধ্যে চীন সফর করবেন বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সফরে বাংলাদেশের ব্রিক্সের অন্তর্ভুক্তি নিয়েও আলোচনা হতে পারে বলে জানান তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাও। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তারা পৃথকভাবে এসব কথা বলেন। শাকিলা করিমের রিপোর্ট। আগামী 8 থেকে 11 জুলাই 4 দিনের সফরে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। হোটেল ইন্টারকন্টিনেন্টালে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাওয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তথ্য জানান মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন, সেই সফরে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে। 8 থেকে 11 তারিখের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি। বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে চাপ প্রয়োগ করতে চীনের কাছে সাহায্য চাওয়া হলেও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান হাসান মাহমুদ। রোহিঙ্গা প্রসঙ্গে আমরা বলেছি যে চায়না মায়ানমারকে পার্সু করার জন্য যাতে তারা রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনটা শুরু করে, তো তিনি বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছেন। আওয়ামী লীগের দর্শনেও কমিউনিস্ট পার্টি বিশ্বাসী বলে মন্তব্য করেন লিউ জিয়ানশাও। বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করতে আগ্রহী তার দল। রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করার কথাও বলেন কমিউনিস্ট পার্টির এই নেতা। স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্য নিয়ে বাংলাদেশ এগুচ্ছে, সে পথে চীন বাংলাদেশের পাশে থাকতে চায়। আমরা আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে বেশ কিছু যুগান্তকারী বাণিজ্যিক চুক্তি হবে। রোহিঙ্গাদের বিষয়ে কথা হয়েছে, আমরা এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তা করব। প্রধানমন্ত্রী চীন সফর সামনে রেখে 22 জুন দেশটির কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানশাওয়ের নেতৃত্বে 8 সদস্যের প্রতিনিধি দল 4 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসে। শাকিলা করিম, RTV, ঢাকা। প্রধানমন্ত্রীর ভারত সফরে 10 চুক্তি ও সমঝোতা স্মারক নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। দুই দেশের স্বার্থের জায়গা ঠিক রেখেই চুক্তি ও সমঝোতা হয়েছে বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। তবে তিস্তা নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনায় ভারতের সাথে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বেইজিং সফরে প্রভাব ফেলবে বলে শঙ্কা জানিয়েছেন কূটনীতিকরা। শাকিলা করিমের আরও একটি রিপোর্ট। বর্তমানে ভারত ও বাংলাদেশে নতুন সরকার প্রতিষ্ঠিত। একই সাথে দুই দেশের সম্পর্কের যে উন্নয়নের ধারা তা অব্যাহত জোরদার করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে 10 চুক্তি ও সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশের ভারসাম্য কূটনীতি অনুসরণের বহিঃপ্রকাশ ঘটেছে বলে মত আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের। সবই মিউচুয়াল ইন্টারেস্টে, কোনোটার মধ্যে এরকম কোনো
চুক্তি নাই যেটা এক পক্ষের জন্য ভারী আরেক পক্ষের জন্য ভারী না। লাভ লোকসানের ক্ষেত্রে নিশ্চিতভাবেই বাংলাদেশ অনেক বেশি জেনারেস, সেই বিষয়ে ভারত কোনো দ্বিমত করে না। তবে সীমান্তে বাংলাদেশিদের হত্যার বিষয়ে দুই দেশের কূটনীতিক পর্যায়ের আলোচনা চললেও ভারতের কিছুটা মানবিক দিক বিবেচনা করা উচিত বলেও মত দেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। যে অপারেশনাল লেভেলে কি হচ্ছে, এবং অপারেশনাল লেভেলে বাংলাদেশ নিশ্চিতভাবেই অত্যন্ত ভালো ভূমিকা রেখেছে এখনো পর্যন্ত। আমার মনে হয় বর্ডার এরিয়াতে, বর্ডার হার্ট, বর্ডার ইকোনমি, বর্ডার রিলেশনশিপ গুলিকে আরো অনেক বেশি মানবিক দিক থেকে দেখে বিষয়টাকে সুরাহা করা যেতে পারে। আগামী মাসে প্রধানমন্ত্রী চীন সফরের আগে তিস্তা চুক্তিতে বাংলাদেশে ভারতের কাজ করার বিষয়টি ভালোভাবে দেখছেন না সাবেক এই কূটনীতিক। বলেন, দীর্ঘদিন ধরে চীনও একই প্রস্তাব দিয়ে আসছিল, ফলে ভারতের প্রস্তাব গ্রহণ অনেকটা নেতিবাচক সিদ্ধান্ত বলেও মত দেন তিনি। 100 কোটি ডলার ইয়ে করেছিল, এটা তো পুরান চাইনিজ প্রস্তাবটা আমরা তখন গ্রহণ করি নাই, কারণ আমরা আশা করছিলাম যে ইন্ডিয়ার সঙ্গে তিস্তা চুক্তি হবে। চাইনিজ প্রস্তাবটা যদি ইন্ডিয়ানরা নিয়ে এটা করে, তারপরে যদি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চায়নাতে যায়, এটা তো এটা বাচ্চাও বুঝতে পারে এটার এফেক্টটা, ডিপ্লোম্যাটিক এফেক্ট। এর বাইরে সফরের মধ্যে ই ভিসা চালু, ঢাকা কলকাতা, রাজশাহী কলকাতা, চট্টগ্রাম কলকাতা সহ যে যোগাযোগ ব্যবস্থার নতুন মাত্রা যুক্ত হয়েছে তা দুদেশকেই লাভবান করবে। এছাড়া পারস্পরিক বিশ্বাস এবং আস্থার যে জায়গা, সেটি এই সফরের সবচেয়ে বড় প্রাপ্তি। শাকিলা করিম, RTV, ঢাকা। নতুন শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেকে অকারণে সমালোচনা করছে, এটা নিয়ে ভীত হওয়া যাবে না, এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, সরকার চায় পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে সৃজনশীল জ্ঞান অন্বেষণে শিক্ষা ব্যবস্থা। দেশে ব্যাপক হারে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে বিজ্ঞান প্রযুক্তি, কৃষি সহ বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় স্থাপন, কারিগরি ও বহুমুখী শিক্ষার দিকে জোর দেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। আতিকা রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাধ্যমিক থেকে স্নাতক ও সমমান পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে 2023-24 অর্থ বছরের উপবৃত্তি ও টিউশন ফি, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের বৃত্তি ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান প্রযুক্তি ও কারিগরি শিক্ষা ছাড়া বিশ্বের সাথে তাল মিলিয়ে চলা সম্ভব না, তাই কর্মমুখী শিক্ষা ও গবেষণার দিকে জোর দিচ্ছে সরকার। একটা পরিবর্তন আসলে অনেকে নানা ধরনের কথা বলে, কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। আত্মমর্যাদা বোধ, আত্মবিশ্বাস, এটাই মানুষকে শক্তি দেয়। বিভিন্ন ধরনের কার্যক্রম যাতে আমাদের ছেলেমেয়েরা শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং তাদের শুধু দেশে বিদেশে সব জায়গায় কর্মসংস্থান সৃষ্টি হতে পারে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা বহুমুখী শিক্ষার ব্যবস্থা এবং উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিয়েছি এবং প্রতিটি উপজেলায় আমরা একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে দিচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়বে তরুণ প্রজন্ম, তাই তাদের জন্য বিনিয়োগ বাড়াতে হবে, বিত্তবানদের শিক্ষায় বিনিয়োগ করতে হবে। আমাদের এই ছোট্ট সোনামণিরাই নিয়ে যাবে এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে ভবিষ্যতে পরিচালনাও তারা করবে এবং যে শিল্প খাতে যে পরিবর্তনটা এসে যাচ্ছে, চতুর্থ শিল্প বিপ্লব, তার উপযুক্ত দক্ষ কারিগর অর্থাৎ স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠবে। প্রধানমন্ত্রী আরও বলেন, এবারের বাজেটে শিক্ষা খাতে 94,710 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এর ইতিবাচক প্রভাব সমাজে পড়বে। আতিকা রহমান, RTV, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানোর পর কেবিনে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, আক্রোশ প্রতিহিংসা থেকে বেগম জিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দিতে নীল নকশার অংশ হিসেবে তার খাবারে বিষক্রিয়া করেছে সরকার। আর ভারসাম্য ঠিক নেই বলে বিএনপি নেতারা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকারকে দোষারোপ করছেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। রিপোর্ট করছেন জাহিদ রহমান। শুক্রবার মধ্যরাতে গুলশানের বাসা ফিরোজায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানায়, তার হৃদযন্ত্রে বসানো হয় পেসমেকার, রাখা হয় 72 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে। সোমবার বিকেলে সিসিইউ থেকে স্থানান্তর করা হয়
কেবিনে। এদিকে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। এতে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বেগম খালেদা জিয়ার বর্তমান অবস্থার জন্য সরকারকে দায়ী করেন। একের পর এক অসুস্থতায় তিনি ভুগছেন, এটার অন্য কোনো কারণ নেই, এটার অন্য কোনো নতুন করে ব্যাখ্যার কোনো প্রয়োজন পড়ে না। একমাত্র এই চক্রান্ত নীল নকশা হচ্ছে শেখ হাসিনার, উনাকে তিলে তিলে নিঃশ্বাস করার জন্যই কারাগারে নিয়ে যাওয়া হয়েছে এবং খাবারের মধ্যে নানা ধরনের ওষুধ প্রয়োগ করে আজকে তার শরীরের নানা অসুস্থতায় তিনি ভোগাচ্ছেন। অন্যদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার যে চিকিৎসা প্রয়োজন সেটা তিনি পাচ্ছেন বলেই সুস্থ আছেন। ভারসাম্যটা ঠিক নাই বলেই তারা এসব কথা বলছে। আমার প্রতি তারা যদি এই প্রেস কনফারেন্স করে তাদের রাগ উষ্মা প্রকাশ করতে চান, তাদের সেটা বাংলাদেশের স্বাধীনতা আছে সবকিছু। বেগম খালেদা জিয়ার কয়েকটা অসুখ আছে যেগুলো ঠিক হওয়ার মতো নয় বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী। কয়েকটা আছে যেগুলি সারার মতো না। জাহিদ রহমান, RTV, ঢাকা। সেটাকে দেশের প্রায় 50 লাখ মানুষ অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েছে। মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে উঠতি বয়সী থেকে বয়স্ক ও অবসরপ্রাপ্তরাও, যা উদ্বেগজনক। সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসুদপুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নাজিফ ফরাজের রিপোর্ট। দেশে অনলাইন জুয়ার ব্যাপক বিস্তারে নেতিবাচক প্রভাবের পাশাপাশি এর মাধ্যমে অর্থ পাচারও হচ্ছে। জুয়ার নেশায় ধ্বংস হচ্ছে তরুণ সমাজ। অনলাইন জুয়া, বেটিং, গেমিং, হুন্ডির কারণে অর্থ পাচার বাড়ছে বলে সংসদে জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এ নিয়ে গত মাসে গভীর উদ্বেগ প্রকাশ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, TIB। দেশে অনলাইনে জুয়া ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীও। তিনি জানান, অবৈধ জুয়া ও বেটিং সাইট বন্ধে তৎপর সরকার। এবং এটা মারাত্মক ঝুঁকির মধ্যে আমাদের বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা পড়ছে, এমনকি অনেক বয়স্ক রিটায়ার্ড পার্সনও এর মধ্যে আসছে। সো আমাদের যেই তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা দেখছি যে প্রায় 50 লক্ষ মানুষ কিভাবে যেন এই একটা অবৈধ জুয়ার সাইটগুলোর সাথে জড়িয়ে গেছে। এরই মধ্যে 2600 জুয়ার সাইট বন্ধ করা হয়েছে। সাইটগুলো পুনরায় চালু ঠেকাতে প্রযুক্তির সক্ষমতা বাড়ানো হচ্ছে। চেষ্টা করছি প্রথমত অবৈধ জুয়ার সাইটগুলোকে ব্লক করা, অবৈধ জুয়ার যে বেটিং সাইটগুলোর অ্যাপ্লিকেশন আছে এগুলোকে ব্লক করা, পাশাপাশি একটা সচেতনতাও তৈরি করা যাতে সাধারণ মানুষ এই ধরনের কোনো প্রলোভনে পড়ে আসলে প্রতারিত না হয় এবং আমাদের দেশের যাতে মুদ্রা বিদেশে পাচার না হয়। এর আগে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসতুপুই সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে সৌজন্য দেখা করেন। প্রতিমন্ত্রী জানান, স্যাটেলাইট প্রযুক্তি স্থাপনে ফ্রান্সের সহযোগিতার প্রস্তাব বিবেচনা করছে বাংলাদেশ। একই সঙ্গে এয়ারবাস বিক্রির প্রস্তাবেও দেশটির সঙ্গে অগ্রগতিমূলক আলোচনা হয়েছে। সাইবার নিরাপত্তায়ও ফ্রান্স সহযোগিতা করতে আগ্রহ দেখিয়েছে। অর্থনৈতিক নাজিফ ফরাজি, RTV, ঢাকা। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের মামলায় আওয়ামী লীগ নেতা গ্যাসবাবুকে নিয়ে ঝিনাইদহে অভিযান পরিচালনার আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এই আদেশ দেন। এর আগে গ্যাসবাবুকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে নামঞ্জুর করেন আদালত। একই সঙ্গে তাকে ঝিনাইদহ কারাগারে পাঠানোর আদেশ দেন। কর্মচারীদের আন্দোলনের মুখে 2015 সালের পদোন্নতি নীতিমালা বাতিলের আদেশ পুনর্বহালের সুপারিশ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ভিসি। কর্মচারীদের আবেদনের জেরে পরবর্তী সিন্ডিকেট সভায় কর্মচারীদের বিষয়টি সমাধান করার আশ্বাস দেন তিনি। এর আগে পদোন্নয়ন নীতিমালা 2015 পুনর্বহালের দাবিতে বুয়েট উপাচার্যকে তার কার্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ করেন কর্মচারীরা। পরে কর্মচারীদের 10 সদস্য ভিসির সঙ্গে বৈঠক করলে এমন সিদ্ধান্ত আসে। তবে সোমবার বিকেল থেকে বিক্ষোভে থাকা কর্মচারীরা ভিসির এমন সুপারিশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। আজকের এই নোটিশে আমাদের মন বেগে খান খান হয়ে গেছে, আমাদের কোনো আশা ভরসা নাই। আমরা 2015 সালে নীতিমালা পুনর্বহাল থাকার জন্য আজকে আমরা এখানে অবস্থান করছি। উপাচার্য মহোদয় হয়তো আজকে শেষ কার্য দিবস,
আমি প্রো ভাইস চ্যান্সেলর এবং আমি রেজিস্ট্রার, আমরা তো আসি বুয়েটে, ঠিক না? এখন আপনাদের যে এই আদেশটা যদি আমাকে বাতিল করতে হয়, আমাকে সিন্ডিকেট উপস্থাপন করতে বাতিল করতে হবে। দেন আমাদের সামনে আমাদের যে আবেদনটা ছিল, ওই আবেদনটার উপরে উপাচার্য মহোদয় সুপারিশ সহ বাতিল করার সুপারিশ সহ রেজিস্ট্রার সাহেবকে মার্ক করছে সিন্ডিকেট উপস্থাপন করার জন্য। ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে দুর্ঘটনায় 262 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। দুপুরে ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 9টি জাতীয় দৈনিক, 7টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন ফাউন্ডেশনটি। তাদের দেয়া তথ্য মতে ঈদুল আজহার আগে পরে 11 জুন থেকে 23 জুন পর্যন্ত 13 দিন দেশে 251টি সড়ক দুর্ঘটনায় 262 জন নিহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছেন 104 জন, যা মোট নিহতের 39.69%। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। রাজ্য সরকারকে পাশ কাটিয়ে গঙ্গা ও তিস্তা নদীর পানি বন্টন বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে বাংলাদেশ সরকারের একতরফা আলোচনা গ্রহণযোগ্য হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরের পর সোমবার নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গঙ্গার পানি বন্টন বিষয়ক ইন্দো বাংলাদেশ ফারাক্কা চুক্তি নবায়নের ক্ষেত্রেও প্রবল আপত্তি জানিয়েছেন তিনি। যোগাযোগ, ছিটমহল, সংকট সহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার কথা উল্লেখ করে মমতা জানিয়েছেন, পানি বন্টনের মতো স্পর্শকাতর বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এ চুক্তি হলে পশ্চিমবঙ্গের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তি শিকার হবে বলেও উল্লেখ করেন তিনি। মোদির ভাষণ ও জাতীয় সঙ্গীতের সঙ্গে ভারতের 18তম লোকসভার প্রথম অধিবেশন শুরু হয়েছে আজ। স্থানীয় সময় সকাল 11টায় শুরু হওয়া অধিবেশন আজকের মতো মুলতবি করা হয়েছে। এদিকে আগামী 26 জুন স্পিকার নির্বাচন পর্যন্ত প্রোটেম স্পিকার হিসেবে নিয়োগ পেয়েছেন 7 বারের এমপি ভর্তৃহরি মাহতাব। তবে এ নিয়োগের বিরোধিতা করেছে কংগ্রেস। সরকার ও প্রোটেম স্পিকারের তৈরি করা লোকসভার পরিচালনা প্যানেলও বয়কট করার ঘোষণা দিয়েছে তারা। অন্যদিকে সংসদে কোনো বিশৃঙ্খলা না করে বিরোধী দলকে আরও দায়িত্বশীল হতে আহ্বান জানান নরেন্দ্র মোদী। সেই সাথে সাংবিধানিক নিয়ম মেনে সবাইকে নিয়ে সহমতের ভিত্তিতে দেশ পরিচালনার কথা ব্যক্ত করেন তিনি। ইউরো চ্যাম্পিয়নশিপে বাঁচা মরার লড়াইয়ে আজ ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইতালি। লাইপজিগ স্টেডিয়ামে খেলা শুরু রাত 1টায়। হারলেই বিদায় নিশ্চিত হবে ক্রোয়েটদের, আর 1 পয়েন্ট পেলেই নকআউট পর্ব নিশ্চিত হবে ইতালির। গ্রুপের অন্য ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে লড়বে নকআউট পর্ব নিশ্চিত করা স্পেন। অরণ্য গফুরের রিপোর্ট। স্পেনের কাছে 1-0 গোলে হেরে ইউরো মিশন শুরু করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি। পরবর্তী ম্যাচে আলবেনিয়ার বিপক্ষে জয় তুলে স্বস্তিতে ফেরে আজ্জুরিরা। কিন্তু বিদায়ের শঙ্কা থেকে যাওয়ায় পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না দোন্নারুম্মা জর্জিনহোরা। প্রতিবেশী ক্রোয়েশিয়ার বিপক্ষে লড়াই জিতলে বা ড্র করলে সরাসরি নকআউটে পা রাখবে ইতালি, কিন্তু হেরে গেলে তাকিয়ে থাকতে হবে আলবেনিয়া স্পেন ম্যাচের দিকে। স্পেন জিতলে গ্রুপের তৃতীয় হয়ে পরবর্তী রাউন্ডের শিকে ছিঁড়বে আজ্জুরিদের। এমন ম্যাচে লেফট ব্যাক ফেদেরিকো দিমার্কোকে ছাড়া কৌশল আঁটতে হচ্ছে কোচ লুসিয়ানো স্পালেত্তিকে। এছাড়া স্কোরার সংকটও মাথায় রাখতে হচ্ছে আজ্জুরি বসকে। তবে অনেক ক্রোয়েট ফুটবলারকে ঘনিষ্ঠভাবে জানায় কিছুটা সুবিধা নিতে পারেন স্পালেত্তি। স্পেনের কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা ক্রোয়েশিয়া পরবর্তী বড় ধাক্কা খায় আলবেনিয়ার বিপক্ষে 2-2 গোলে ড্র করে। একদম খাদের কিনারে থাকা ক্রোয়েটরা জিতলে যাবে নকআউটে। ড্র করলেও সম্ভাবনা আছে যদি আলবেনিয়া হারে স্পেনের কাছে, আর আলবেনিয়া ড্র করলে নকআউটে যাবে তারাই। দলের মধ্যমণি লুকা মদ্রিচ নেই কাঙ্ক্ষিত ছন্দে, যদিও প্রয়োজনের সময় খোলস ছেড়ে বেরোনোর নজির আছে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডারের। তবে ব্রোজোভিচ সহ অভিজ্ঞ স্কোয়াড নিয়ে চাকরি বাঁচানোর চেষ্টা করবেন কোচ জাতকো দালিচ। বাঁচা মরার এই লড়াইতে ক্রোয়েটদের অনুপ্রেরণার বড় জায়গা 80 বছরে তাদের হারাতে পারেনি ইতালি। অরণ্য গফুর, RTV।
এদিকে কোস্টারিকার বিপক্ষে লড়াই দিয়ে কাল কোপা আমেরিকা শিরোপা পুনরুদ্ধার মিশন শুরু করবে ব্রাজিল। ক্যালিফোর্নিয়ার সোফিয়া স্টেডিয়ামে খেলা শুরু সকাল 7টায়। ভারসাম্য ও ধারাবাহিকতাকে মূল মন্ত্র মেনে দল গঠনে মনোযোগ দিয়েছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। শুভ সূচনার আশায় আগে ভাগে একাদশ ঘোষণা করেছে সেলেসাওরা, যেখানে অভিষেক হবে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার এদার মিলিতাও ও অ্যাটলেটিকো মিনেইরোর ফুলব্যাক গিলহের্মে আরনার। শেষ 5 দেখায় কোস্টারিকার বিপক্ষে সব জয় ব্রাজিলের। অন্য ম্যাচে ভোর 4টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে কলম্বিয়া। সিঙ্গাপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব 21 এশিয়ান হকি ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে বিমানবন্দরে অভ্যর্থনা দিয়েছে হকি ফেডারেশন। সকালে হকি ফেডারেশনের সভাপতি সাধারণ সম্পাদক ফুল দিয়ে অভ্যর্থনা জানায় প্রথমবার খেলতে গিয়ে রানার্স আপ হয়ে আসা অনূর্ধ্ব 21 নারী দলকেও। এই সময় হকি ফেডারেশনের সভাপতি বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেন। জানান, ভবিষ্যতে বাংলাদেশের হকি আরও ভালো করতে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। এরাই একদিন কিন্তু আমাদের জাতীয় দলে আসবে, এরাই আমাদের ভবিষ্যৎ, এটা কিন্তু আমরা ভুললে চলবে না। সো এখন যারা আছে তাদেরকে তো আমরা চেষ্টা করবোই আরও উন্নত মানের প্রশিক্ষণ দিয়ে তাদেরকেও আপ টু দি স্ট্যান্ডার্ড নেওয়ার জন্য। কিন্তু আমি দেখছি এই ভবিষ্যতে আমাদের এই ছেলেমেয়েদের দিকে যারা আমাদের দেশের জন্য আরও বড় বড় ট্রফি নিয়ে আসতে পারবে ভবিষ্যতে। সেমিফাইনাল সমীকরণ মাথায় নিয়ে আগামীকাল আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কিংসটাউনের আর্ডোজভেল গ্রাউন্ডে খেলা শুরু সকাল 6:30টায়। গ্রুপের অন্য ম্যাচে আজ রাত 8:30টায় ভারতের বিপক্ষে লড়বে অস্ট্রেলিয়া। গ্রুপ 1-এ 2টি ম্যাচ জিতে এগিয়ে রয়েছে ভারত। অজিদের বিপক্ষে জিতলে বা ম্যাচ পরিত্যক্ত হলে সরাসরি সেমিফাইনালে উঠবে ভারত। আর বাংলাদেশকে হারাতে পারলে অজিদের টপকে শেষ 4-এ ভারতের সঙ্গী হবে আফগানিস্তান। তবে অস্ট্রেলিয়া হারলে সেমিতে যাবার সুযোগ থাকছে বাংলাদেশেরও। সেক্ষেত্রে আফগানদের বড় ব্যবধানে হারিয়ে রান রেটে শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে টাইগারদের। আর অস্ট্রেলিয়া ও আফগানিস্তান দু দলই জিতলে রান রেটে সেরা দল যাবে শেষ 4-এ। রাতের সংবাদে পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।